স্বামীর ৩ বছর পর আইএএস অফিসার হয়ে ফিরে এলে স্ত্রীকে রাস্তার ধারে আবর্জনা কুড়াতে দেখতে পান। তারপর যা হল। বিহারের সিওয়ান জেলা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম ছিল বরহাপুরা। মানচিত্রে যদিও এটি একটি ছোট্ট বিন্দু ছিল, কিন্তু নিজের মধ্যে হাজারো গল্প ধারণ করেছিল। সকালবেলা ছিল, সূর্যের হালকা সোনালি রশ্মি ক্ষেতের উপর পড়ছিল। ধানের শীষ বাতাসের সাথে ধীরে ধীরে দুলছিল, যেন প্রকৃতি নিজেই কোনো গান গুনগুন করছে। কাঁচা গলিগুলোতে রাতের শীতলতা তখনও বাকি ছিল। কোথাও দূরে মন্দিরের ঘণ্টার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, আবার কোথাও কোনো বৃদ্ধ কৃষক কাঁধে লাঙল নিয়ে ক্ষেতের দিকে যাচ্ছিল। গ্রামের মহিলারা মাথায় কলসি নিয়ে কুয়া থেকে জল ভরে আনছিল। শিশুরা নগ্ন পায়ে মাটিতে খেলছিল। আর সব দিকে সেই সরলতা ছিল, সেই শান্তি ছিল, যা শুধুমাত্র গ্রামের জীবনেই পাওয়া যায়। এই গ্রামেরই এক কোণে মাটি ও ইটের তৈরি একটি ছোট্ট ঘর ছিল, যার দেওয়ালে সময়ের আঘাত স্পষ্ট দেখা যেত। ছাদে পুরনো টালির চাল ছিল এবং উঠোনে একটি নিম গাছ দাঁড়িয়েছিল, যা এই বাড়ির প্রতিটি সুখ দুঃখের সাক্ষী ছিল। এই বাড়িতেই থাকত আদিত্য, প্রায় ২৫ বছর বয়সী একটি রোগা পাতলা কিন্তু তীক্ষ্ণ চোখের ছেলে, যার মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। তার চোখে সব সময় কিছু বড় করার স্বপ্ন চিকচিক করত, যেন সে এই ছোট্ট গ্রামের সীমানা ছাড়িয়ে অনেক দূরে যাওয়ার জন্য তৈরি হয়েছে। আদিত্যর জন্ম হয়েছিল এক দরিদ্র কৃষক পরিবারে। তার বাবা রামনারায়ণ দিন-রাত খেতে পরিশ্রম করতেন। কিন্তু এত পরিশ্রমের পরেও ঘরে কখনো পূর্ণ সুখ আসতে পারত না, কারণ দারিদ্র্য প্রতিটি সুখের সামনে এসে দাঁড়িয়ে যেত। তার মা ছিলেন একজন সাধারণ গৃহিণী, যিনি পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। কিন্তু তাদের চোখে সবসময় নিজের ছেলের জন্য একটি আশা দেখা যেত। ছোটবেলা থেকেই আদিত্য বাকি শিশুদের চেয়ে আলাদা ছিল। যেখানে অন্য শিশুরা খেলাধুলায় ব্যস্ত থাকত, সেখানে সে প্রায়ই একটি গাছের নিচে বসে বইয়ে হারিয়ে থাকত। গ্রামের লোক তাকে অদ্ভুত মনে করত। কেউ কেউ মজা ওড়াত, আবার কেউ কেউ বলতো যে এত বড় স্বপ্ন গরিবদের জন্য নয়। কিন্তু আদিত্য কখনো কারো কথা নিজের মনে গেঁথে নেয়নি। তার সবসময় মনে হতো যে তার জীবন কোনো বড় উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছে। একদিন যখন সে ১০ম শ্রেণীতে ছিল, গ্রামে প্রথমবারের মতো একজন আইএএস অফিসার এসেছিলেন। সাদা গাড়ি, সামনে লাল বাতি, পেছনে পুলিশ, এবং পুরো গ্রামে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। সেদিন আদিত্য প্রথমবারের মতো কোনো আইএএস অফিসারকে এত কাছ থেকে দেখেছিল। সেই লোকটির মুখে এক অন্যরকম আত্মবিশ্বাস ছিল। মানুষ তাকে সম্মান করছিল, তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছিল। আর সেই মুহূর্তেই আদিত্যর মনে একটি স্বপ্নের জন্ম হল। সেও একদিন আইএএস অফিসার হবে। সেদিন থেকে তার জীবনের উদ্দেশ্য বদলে গেল। সে ঠিক করে নিল যে যতই বাধা আসুক না কেন, সে তার স্বপ্ন পূরণ করেই ছাড়বে। সময় ধীরে ধীরে কাটতে লাগল। আদিত্য তার পড়াশোনা পূর্ণ মনোযোগ দিয়ে চালিয়ে গেল। সে গ্রামের সরকারি স্কুল থেকে দ্বাদশ পাশ করল এবং তারপর কাছের কলেজে ভর্তি হল। প্রতিদিন সে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে কলেজে যেত। তার কাছে সাইকেল পর্যন্ত ছিল না, কিন্তু তার মনোবল এত শক্ত ছিল যে এই ছোটখাটো সমস্যাগুলো তাকে কখনো থামাতে পারেনি। সেই গ্রামেই কিছুটা দূরে আরেকটি বাড়ি ছিল, যেখানে থাকত কবিতা, একটি অত্যন্ত সাধারণ কিন্তু সুন্দর মনের মেয়ে, যার চোখে ছিল মাসুমিয়াত আর মুখে এক অদ্ভুত শান্তি। কবিতাও এক দরিদ্র পরিবারের মেয়ে ছিল। তার বাবা একজন শ্রমিক ছিলেন, যিনি অন্যের জমিতে কাজ করে নিজের সংসার চালাতেন। ছোটবেলা থেকেই কবিতা সংগ্রাম দেখেছে। সে কম বয়সেই দায়িত্ব নিতে শিখে গিয়েছিল। সে পড়াশোনায় ভালো ছিল, কিন্তু তার চেয়েও বেশি সে ছিল একজন বুদ্ধিমতী এবং মানসিকভাবে শক্ত মেয়ে। সময়ের সাথে যখন আদিত্য বিয়ের উপযুক্ত হল, তখন তার বাবা মা তার জন্য মেয়ে খোঁজা শুরু করলেন। তারা চাইতেন ঘরে এমন এক বউ আসুক যে এই ভেঙে পড়া সংসারকে সামলাতে পারে। সেই সময় কোনো এক আত্মীয় কবিতার বিয়ের প্রস্তাব দিলেন। যখন আদিত্যর পরিবার কবিতাকে দেখল, তখন তাকে খুব পছন্দ হল। তার সরলতা, তার নম্রতা এবং তার চোখের সততা সবার মন জয় করে নিল। কিছুদিন পর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের দিন চলে এলো। পুরো গ্রামে খুশির আমেজ ছিল। ঢাকের শব্দ গুনগুন করছিল। বরযাত্রী যে তৈরি ছিল। আদিত্য বর বেশে তৈরি ছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত দায়িত্ববোধের অনুভূতি ছিল। যখন সে মণ্ডপে পৌঁছাল এবং প্রথমবারের মতো কবিতাকে কনে হিসেবে দেখল, তখন এক মুহূর্তের জন্য সে তার দিকে তাকিয়েই রইল। তার মুখে ঘোমটা ছিল,
কিন্তু তার চোখে এক অদ্ভুত বিশ্বাস ছিল, যেন সে না বলেই সব বুঝতে পারছে। মন্ত্রের আওয়াজের মাঝে দুজনে ৭ পাক নিল। প্রতিটি পাক তাদের সম্পর্ককে আরও মজবুত করছিল। প্রতিটি প্রতিশ্রুতি তাদের জীবনকে এক নতুন বন্ধনে বাঁধছিল। বিয়ের পর যখন কবিতা সেই ছোট্ট বাড়িতে পা রাখল, তখন সে এক মুহূর্তের জন্য চারপাশটা দেখল। ভাঙা দেওয়াল, পুরনো জিনিসপত্র এবং এমন এক পরিবেশ যা সংগ্রামের গল্প বলছিল। কিন্তু তার মুখে কোনো অভিযোগ ছিল না, কারণ সে জানত যে এখন এটাই তার ঘর, এটাই তার পৃথিবী। পরের দিন থেকেই কবিতা সংসারের দায়িত্ব সামলে নিল। সকালে সবার আগে ওঠা, জল ভরা, রান্না করা, সবার খেয়াল রাখা। সে কোনো অভিযোগ ছাড়াই সবকিছু করা শুরু করে দিল। এক বিকেলে যখন আদিত্য ঘরের বাইরে বসে বই পড়ছিল, তার মুখে চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। কবিতা ধীরে ধীরে তার কাছে এসে জিজ্ঞেস করল যে সে এত চিন্তিত কেন। প্রথমে তো সে কিছু বলল না, কিন্তু যখন সে জোর দিল, তখন সে তার মনের কথা খুলে বলল। সে বলল যে তার স্বপ্ন আইএএস অফিসার হওয়ার, কিন্তু সে বুঝতে পারছে না যে এই অবস্থায় সে তার স্বপ্ন কিভাবে পূরণ করবে। এটা শুনে কবিতা কিছুক্ষণ চুপ রইল। সে আদিত্যের চোখের দিকে তাকাল এবং তারপর খুব শান্ত গলায় বলল যে স্বপ্ন কখনো পরিস্থিতি দেখে পূরণ হয় না। স্বপ্ন পূরণ করার জন্য সাহস চাই, এবং যদি তার স্বপ্ন এত বড় হয় তবে সে তা অবশ্যই পূরণ করবে। সে কোনো দ্বিধা ছাড়াই বলল যে সে সংসারের সমস্ত দায়িত্ব সামলে নেবে। তাকে শুধুমাত্র নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দিতে হবে। সেই রাতে আদিত্য অনেকক্ষণ জেগে রইল। সে কবিতার কথার ব্যাপারে ভাবতে লাগল। তার প্রথমবারের মতো মনে হল যে এখন সে একা নয়, এখন তার সাথে কেউ আছে যে তার স্বপ্নগুলোকে নিজের স্বপ্ন মনে করে। সেই রাত থেকেই তাদের জীবন এক নতুন মোড় নিল। একদিকে একটি ছেলে ছিল যে তার স্বপ্নের জন্য লড়তে প্রস্তুত ছিল, এবং অন্যদিকে একটি মেয়ে ছিল যে তার স্বপ্নকে সত্যি করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিল। কিন্তু তারা জানত না যে আগামী সময় তাদের ভালোবাসা, তাদের বিশ্বাস এবং তাদের ভাগ্যের সবচেয়ে কঠিন পরীক্ষা নিতে চলেছে। বিয়ের পর বারোহপুরা গ্রামের সকাল আর আগের মতো ছিল না। সেই ছোট্ট বাড়ির উঠোনে এখন এক নতুন চাঞ্চল্য থাকত। যেখানে আগে নীরবতা এবং ক্লান্তির পরিবেশ থাকত, সেখানে এখন প্রতিটি দিনের শুরু এক নতুন আশার সাথে হতে লাগল। কবিতা প্রতিদিন সূর্য ওঠার আগেই উঠে পড়ত, যখন পুরো গ্রাম ঘুমের ঘোরে থাকত। সে চুপচাপ খাট থেকে নামত, নিজের পা ধীরে মাটিতে রাখত যাতে কারো ঘুম নষ্ট না হয়। তারপর উঠোনে রাখা কলসি থেকে জল বের করে মুখ ধুত এবং সময় নষ্ট না করে নিজের কাজে লেগে পড়ত। ঠান্ডা বাতাস তার মুখ স্পর্শ করত, কিন্তু তার মনে শুধুমাত্র একটাই চিন্তা থাকত, আদিত্যের স্বপ্ন। সে জানত যে যদি তাকে তার স্বামীকে সেই উচ্চতায় পৌঁছে দিতে হয়, তবে তাকে নিজেকে পুরোপুরি শক্ত করতে হবে। সে কখনো নিজের পরিস্থিতিকে নিজের দুর্বলতা হতে দেয়নি, বরং তাকে নিজের শক্তি বানিয়ে নিয়েছিল। সে কুয়ো থেকে জল ভরে আনত, উনুন জ্বালাত, সবার জন্য রান্না করত এবং তারপর খেতে গিয়ে নিজের শ্বশুরের কাজে সাহায্য করত। অন্যদিকে আদিত্য দিনরাত তার বইয়ের মধ্যে ডুবে থাকত। সে নিজেকে পুরোপুরি তার লক্ষ্যের জন্য উৎসর্গ করে দিয়েছিল। কিন্তু তার সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল টাকার। ইউপিএসসি প্রস্তুতির জন্য তার শহরে যাওয়া জরুরি ছিল, কারণ গ্রামে না তো সঠিক বই ছিল আর না সঠিক দিক নির্দেশনা। অনেক রাত সে এই চিন্তায় কাটিয়ে দিল যে সে তার বাবার উপর আর বোঝা চাপাতে পারে না। কিন্তু যদি সে শহরে না যায় তবে তার স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। এক রাতে যখন সে উঠোনে বসে আকাশের দিকে তাকিয়েছিল, তার মনে হাজারো প্রশ্ন চলছিল। তখনই কবিতা তার কাছে এলো এবং তার মুখের অস্থিরতা বুঝে গেল। সে কিছু না জিজ্ঞেস করেই নিজের ঘরে গিয়ে নিজের ছোট বাক্সটি খুলল। তাতে তার কিছু গয়না রাখা ছিল, বিয়ের সময় পাওয়া 2টি ছোট কঙ্কন এবং একটি সরু চেন, যা তার কাছে শুধুমাত্র গয়না নয় বরং তার বাপের বাড়ির শেষ স্মৃতিচিহ্ন ছিল। সে সেই গয়নাগুলো নিজের হাতে নিল। কিছু মুহূর্তের জন্য তার চোখ ভিজে গেল, কিন্তু পরক্ষণেই সে তার চোখের জল মুছল এবং বাইরে এসে আদিত্যর সামনে দাঁড়িয়ে গেল। সে ধীরে নিজের হাত বাড়িয়ে দিল এবং বলল যে এসব বিক্রি করে সে যেন শহরে চলে যায় এবং নিজের পড়াশোনা শুরু করে। আদিত্য যখনই তার হাতে গয়না দেখল, তার বুক কেঁপে উঠল। সে সাথে সাথে না করে দিল, কিন্তু কবিতা তার চোখের দিকে তাকিয়ে বলল যে যদি তার স্বপ্ন অপূর্ণ থেকে যায় তবে এই গয়নার কোনো অর্থ থাকবে না।
তার কণ্ঠে এত সততা ছিল যে আদিত্যর কাছে কোনো উত্তর ছিল না। পরের দিনই সে ভারাক্রান্ত হৃদয়ে সেই গয়না বিক্রি করে দিল এবং শহরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। যেদিন সে গ্রাম ছেড়ে যাচ্ছিল সেই সকালে কবিতা তার জন্য খাবার বানালো, কিন্তু তার হাত বারবার কাঁপছিল, কারণ সে জানত যে এখন তার জীবনের সবচেয়ে কঠিন সময় শুরু হতে চলেছে। যখন আদিত্য যেতে লাগল, সে একবার পিছনে ফিরে কবিতাকে দেখল। তার চোখে জল ছিল, কিন্তু তার মুখে হাসি ছিল। আদিত্য চলে যাওয়ার পর বাড়ির পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করল। আগে যেখানে সবাই কবিতার সাথে ভালোভাবে কথা বলতো, সেখানে এখন তার প্রতি ব্যবহারে শীতলতা আসতে শুরু করেছিল। বিশেষ করে আদিত্যর বড় ভাই রঘুবীর এবং তার স্ত্রী মীনা, যাদের নজর এখন বাড়ি এবং জমির ওপর আটকে ছিল। তাদের মনে হতে লাগল যে যদি আদিত্য সফল হয়ে যায়, তবে সে এই বাড়ি এবং জমির ওপর নিজের অধিকার জমাবে এবং কবিতা এই বাড়ির আসল মালকিন হয়ে যাবে। এই চিন্তা তাদের মনে ধীরে ধীরে বিষের মতো ছড়াতে লাগল। মীনা প্রায় কবিতাকে খোঁটা দিত, তার কাজে দোষ ধরত এবং তাকে এটা বোঝানোর চেষ্টা করত যে সে এই বাড়ির ওপর বোঝা। কবিতা সবকিছু চুপচাপ সহ্য করে যেত। সে কখনো কারো কাছে অভিযোগ করেনি, কারণ সে জানত যে এসব কিছুই তার স্বামীর স্বপ্নের মূল্য। সে প্রতিদিন আগের চেয়ে বেশি পরিশ্রম করত, যাতে কেউ তাকে নিয়ে কিছু বলার সুযোগ না পায়। কিন্তু রঘুবীর এবং মীনার মনে যে লোভ এবং ঘৃণা তৈরি হয়েছিল, তা এখন থামার ছিল না। একদিন যখন কবিতা ক্ষেত থেকে কাজ করে ফিরে এলো, তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল। কিন্তু যখনই সে ঘরে ঢুকল, সে দেখল যে মীনা এবং রঘুবীর তার ঘরে দাঁড়িয়েছিল এবং তার বাক্স খোলা ছিল। কবিতা ভয় পেয়ে গেল এবং তাদের জিজ্ঞেস করল যে তারা তার জিনিসপত্র কেন দেখছে। কিন্তু মীনা তাকে চোখ রাঙিয়ে বলল যে তাদের সন্দেহ যে সে বাড়ির টাকা চুরি করেছে। এটা শুনে কবিতার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে সাথে সাথে অস্বীকার করল। মীনা সবার সামনে তাকে চোর বলল এবং রঘুবীর রাগে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলল। কবিতার জন্য এই মুহূর্তটি কোনো দুঃস্বপ্নের মতো ছিল। সে কাঁদতে কাঁদতে নিজের শ্বশুর এবং শাশুড়ির দিকে তাকাল। তার আশা ছিল যে তারা তার পাশে দাঁড়াবে, কিন্তু তারা চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন তাদের কণ্ঠস্বর কোথাও হারিয়ে গেছে। কবিতা হাত জোর করে নিজের নির্দোষিতার আকুতি জানাল, কিন্তু কারও মন গলল না। রঘুবীর দরজা খুলে তাকে বাইরে ধাক্কা দিয়ে বের করে দিল এবং বলল যে এই বাড়িতে তার জন্য আর কোনো জায়গা নেই। সেই মুহূর্তে কবিতার পৃথিবী ভেঙে গেল। যেই বাড়িটাকে সে নিজের সবকিছু মেনে নিয়েছিল, সেই বাড়ি তাকে পর করে দিল। সে দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদতে লাগল। তার চোখ দিয়ে জল অনবরত ঝরছিল, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলল না। ধীরে ধীরে গ্রামের লোকেরা সেখানে জড়ো হতে লাগল। কিছু লোক তাকে সহানুভূতির সাথে দেখছিল, আবার কিছু লোক খোঁটা দিচ্ছিল। কবিতার কাছে এখন না কোনো সাহারা ছিল আর না কোনো ঠিকানা। সে শেষবারের মতো সেই দরজার দিকে তাকাল, যেখানে সে নিজের স্বপ্নের শুরু করেছিল, এবং তারপর ভারী পায়ে সেখান থেকে চলতে শুরু করল। সে জানত না যে সে কোথায় যাবে, কিভাবে বাঁচবে, কিন্তু সে এটা ঠিক করে নিয়েছিল যে সে হার মানবে না। সেই সময় শহরে আদিত্য তার বইয়ের মধ্যে ডুবেছিল। সে জানত না যে তার পেছনে তার পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেছে। সে শুধু এতটুকু জানত যে তাকে যে কোনো মূল্যে সফল হতে হবে, কারণ তার পেছনে কারো বিশ্বাস দাঁড়িয়ে আছে। কিন্তু ভাগ্য তাদের জন্য যে মোড় তৈরি করে রেখেছিল, তা তাদের কল্পনার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক হতে চলেছিল। যেদিন কবিতাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, সেদিন শুধুমাত্র একজন নারীকে তার ঘর থেকে বের করা হয়নি, বরং তার সাথে তার সমস্ত স্বপ্ন, তার বিশ্বাস এবং তার অস্তিত্বও সেই দরজার ভেতরেই বন্দী হয়ে গিয়েছিল। সে বারোহপুরা গ্রামের সেই কাঁচা গলিতে একা দাঁড়িয়েছিল। তার পায়ে চপ্পল পর্যন্ত ছিল না, তার চুল এলোমেলো ছিল এবং তার চোখ থেকে জল থামার নাম নিচ্ছিল না। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, কিন্তু তার জীবনে অন্ধকার আগেই নেমে এসেছিল। সে একবার পিছনে ফিরে সেই বাড়িটাকে দেখল, যেখানে সে নিজের জীবনের নতুন শুরু করেছিল, যেখানে সে নিজের প্রতিটি স্বপ্ন সাজিয়েছিল, যেখানে সে নিজের স্বামীর জন্য প্রতিটি ব্যথা সহ্য করেছিল। কিন্তু আজ সেই বাড়ি তার জন্য একটি বন্ধ দরজা হয়ে গিয়েছিল। তার মনে হাজারো প্রশ্ন ছিল, কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ ছিল না। গ্রামের লোকেরা ধীরে ধীরে নিজের ঘরে ফিরতে শুরু করল,
কিছুক্ষণ আগে পর্যন্ত যারা তামাশা দেখছিল এখন তাদের কাছে এসব একটি ঘটে যাওয়া ঘটনা হয়ে গিয়েছিল। কিন্তু কবিতার জন্য এটি তার পুরো জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়িয়েছিল। রাত হতে শুরু করল, ঠান্ডা বাতাস তার শরীরকে কাঁপতে বাধ্য করছিল, কিন্তু তার কাছে কোনো ঠিকানা ছিল না। সে ধীরে ধীরে গ্রামের শেষ গলি পর্যন্ত পৌঁছাল, যেখান থেকে কাঁচা রাস্তা শহরের দিকে যায়। তার পা টলছিল, কিন্তু তার কাছে থামার কোনো জায়গা ছিল না। সে ভাবল হয়তো তার বাপের বাড়িতে সে আশ্রয় পাবে। কিন্তু যেই এই চিন্তা তার মনে এলো, তার চোখের সামনে নিজের বাবার দুর্বল মুখ ভেসে উঠল, যিনি আগেই দারিদ্র্য এবং অসুখে ভেঙে পড়েছিলেন। সে চাইত না যে তার কারণে তারা আরও কষ্ট পাক। সে ঠিক করল যে সে এখন কারও ওপর বোঝা হবে না। রাত পুরোপুরি নেমে এসেছিল, আকাশে চাঁদ ছিল, কিন্তু তার আলো কবিতার জীবনের অন্ধকার দূর করতে পারছিল না। সে হাঁটতে হাঁটতে গ্রামের বাইরে তৈরি একটি ছোট্ট বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছে গেল, যেখানে একটি ভাঙা বেঞ্চ পড়েছিল। সে সেখানেই বসে পড়ল। তার শরীরে এখন এতটুকু শক্তি অবশিষ্ট ছিল না যে সে আরও সামনে যেতে পারে। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল, এখন শুধু এক শূন্যতা অবশিষ্ট ছিল। পুরো রাত সে সেখানেই বসে রইল। ঠান্ডা বাতাস তার শরীর চিরে যাচ্ছিল, কিন্তু তার ভেতরে যে ব্যথা ছিল তা এই ঠান্ডার চেয়ে অনেক বেশি গভীর ছিল। পরের সকালে যখন সূর্য উঠল, তার রশ্মি কবিতার মুখের ওপর পড়ল, কিন্তু সেই মুখে এখন আর সেই মাসুমিয়াত ছিল না। তার জায়গায় এক অদ্ভুত ক্লান্তি এবং ব্যথা নিয়ে নিয়েছিল। ক্ষুধা এখন তার শরীরকে দুর্বল করতে শুরু করেছিল। শেষবার সে কবে খাবার খেয়েছিল তার মনেও ছিল না। সে ধীরে ধীরে উঠল এবং শহরের দিকে হাঁটতে শুরু করল। শহর তার জন্য এক অচেনা জায়গা ছিল, যেখানে প্রতিটি মুখ অপরিচিত ছিল, প্রতিটি আওয়াজ অপরিচিত ছিল। সে অনেক জায়গায় কাজ চাওয়ার চেষ্টা করল, কিন্তু সব জায়গায় তাকে তাড়িয়ে দেওয়া হলো। কেউ বলল যে তাদের কাছে আগে থেকেই কাজ করার লোক আছে, তো কেউ তার অবস্থা দেখে তাকে উপেক্ষা করে দিল। দিন কাটতে লাগল এবং তার ক্ষুধা বাড়তে লাগল। অবশেষে যখন তার কাছে আর কোনো রাস্তা রইল না, তখন সে রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনার স্তূপের দিকে তাকাল। সেখানে কিছু লোক প্লাস্টিক এবং কাগজ গুড়াচ্ছিল। প্রথমে তো তার মন একে মেনে নিতে অস্বীকার করল, কিন্তু যখন পেটের আগুন অসহ্য হয়ে উঠল, তখন সে কাঁপতে থাকা হাতে একটি খালি বোতল তুলল। সেই মুহূর্তে তার আত্মা যেন কেঁদে উঠল, কিন্তু সে নিজের চোখের জল আটকে নিল, কারণ এখন তার কাছে বাঁচার জন্য এটাই একমাত্র রাস্তা ছিল। ধীরে ধীরে সে আবর্জনা কুয়ানো শুরু করে দিল। প্রতিদিন সে সকালে উঠত, শহরের অলিগলিতে ঘুরত, আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিক এবং লোহালক্কর কুড়াত, এবং বিকেলে তা বিক্রি করে কিছু টাকা আয় করত, যা দিয়ে সে নিজের জন্য সামান্য খাবার কিনতে পারত। মানুষ তাকে ঘৃণার চোখে দেখত, কিছু মানুষ তার মজা ওড়াত, কিন্তু সে এখন এই সব কথায় কান দেওয়া ছেড়ে দিয়েছিল। তার জীবন এখন শুধুমাত্র একটি সংগ্রামে পরিণত হয়েছিল। অন্যদিকে শহরের একটি ছোট্ট ঘরে আদিত্য তার বইয়ের মাঝে বসেছিল। তার ঘর খুব ছোট ছিল, দেওয়ালে ড্যাম ছিল এবং ছাদ থেকে জল পড়ত, কিন্তু তার কাছে এটাই তার যুদ্ধক্ষেত্র ছিল। সে প্রতিদিন নিজেকে এক নতুন পরীক্ষার জন্য প্রস্তুত করত। অনেক সময় ক্ষুধা তাকে দুর্বল করে দিত, কিন্তু সে কখনো হার মানেনি। তার সবসময় কবিতার কথা মনে পড়ত, তার বিশ্বাস মনে পড়ত, এবং সেটাই তাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিত। সে অনেকবার বাড়িতে ফোন করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবার তাকে এটাই বলা হলো যে কবিতা তাকে ছেড়ে চলে গেছে। এটা শুনে তার হৃদয় ভেঙে যেত, কিন্তু সে কখনো এটা ভাবেনি যে এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। সে নিজেকে পুরোপুরি নিজের পড়াশোনায় সঁপে দিল, কারণ এখন তার কাছে হারানোর মতো কিছু ছিল না। সময় ধীরে ধীরে কাটতে লাগল এবং কবিতার জীবন রাস্তার ধুলোয় হারিয়ে যেতে লাগল। তার শরীর এখন দুর্বল হয়ে গিয়েছিল, তার হাতে ঘা হয়ে গিয়েছিল, তার চুল নির্জীব হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে কোথাও না কোথাও এখনও একটি আশার ছোট্ট স্ফুলিঙ্গ বাকি ছিল। সে জানত না যে তার ভাগ্য তার জন্য কি নিয়ে আসতে চলেছে, কিন্তু সে প্রতিদিন বেঁচে ছিল শুধুমাত্র এই কারণে যে তার মনের কোনো এক কোণে এই বিশ্বাস ছিল যে একদিন তার সত্য অবশ্যই সামনে আসবে, এবং সেই সময় ভাগ্য এমন এক মোড় নিতে চলেছে যা তাদের জীবনকে চিরকালের জন্য বদলে দিতে চলেছে। সময় কারোর জন্য থামে না, সে তার নির্দিষ্ট পথে চলতে থাকে, চাই কারোর জীবন সাজুক বা ভেঙে যাক। ৩ বছর কেটে গেছে, ৩টি দীর্ঘ বছর, যা দুটি জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল।
শহরের সেই গলি, সেই কোলাহল, সেই ভিড়, কিন্তু এখন কবিতা সেই ভিড়ের এমন একটি অংশ হয়ে গিয়েছিল যাকে কেউ দেখত কিন্তু চিনত না। তার জীবন এখন একটি অভ্যাসে পরিণত হয়েছিল। সকালে সূর্য ওঠার আগে ওঠা, নিজের ছেঁড়া জামাকাপড় ঝাড়া এবং তারপর একটি বস্তা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়া। তার পা এখন না ভেবেই সেই জায়গাগুলোতে পৌঁছে যেত যেখানে সে আবর্জনা পাওয়ার আশা করত। আগে প্রতিটি দিন তার জন্য অপমান ছিল, কিন্তু এখন এটি তার বাধ্যবাধকতা ছিল, এবং বাধ্যবাধকতা মানুষকে প্রতিটি ব্যথা সহ্য করা শিখিয়ে দেয়। তার মুখের উজ্জ্বলতা এখন কোথাও হারিয়ে গিয়েছিল, তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল, এবং তার চালচলনে সেই আত্মবিশ্বাস ছিল না যা কখনো তার পরিচয় ছিল। কিন্তু তার ভেতরে কোথাও একটি ছোট্ট আশা এখনও বেঁচে ছিল, যা প্রতিদিন তাকে বাঁচার কারণ দিত। অন্যদিকে সেই শহরের একটি বড় সরকারি ভবনে এক অন্যরকম পরিবেশ ছিল। চারদিকে পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল, অফিসাররা এদিক ওদিক ছুটছিল এবং প্রত্যেকে কোনো বিশেষ ব্যক্তির স্বাগত জানানোর প্রস্তুতিতে ব্যস্ত ছিল। আজ এই জেলা তার নতুন জেলা প্রশাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পেতে চলেছিল, আইএএস অফিসার আদিত্য। সেই আদিত্য যে কখনো বারহাপুরা গ্রামের কাঁচা গলিতে বসে বড় স্বপ্ন দেখত, আজ সে সেই স্বপ্নের গন্তব্যে পৌঁছে গিয়েছিল। তার পরিশ্রম, তার সংগ্রাম এবং তার ত্যাগ অবশেষে রং এনেছিল। যখন তার গাড়ি সেই ভবনের সামনে এসে থামল, তখন প্রত্যেকের নজর তার ওপর আটকে গেল। সে গাড়ি থেকে নামল, তার মুখে সেই আত্মবিশ্বাস ছিল, কিন্তু তার চোখে এক গভীরতাও ছিল, যেন সেই চোখ অনেক কিছু সহ্য করেছে। সে চারপাশ দেখল, এসব তার জন্য নতুন ছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত শূন্যতাও ছিল, কারণ এই সফলতার সফরে সে অনেক কিছু হারিয়েছিল। সে তার নতুন দায়িত্ব সামলে নিল এবং ধীরে ধীরে পুরো জেলায় তার সততা এবং কঠোরতার আলোচনা হতে লাগল। সে প্রতিটি সিদ্ধান্ত পূর্ণ নিষ্ঠার সাথে নিত। সে গরিবদের ব্যথা বুঝতে পারত, কারণ সে নিজে সেই ব্যথা নিয়ে বেঁচে ছিল। কিন্তু তার হৃদয়ের এক কোণে সবসময় এক অপূর্ণতা থাকত, একটি প্রশ্ন যা তাকে প্রতি রাতে বিরক্ত করত। কবিতা আসলে কেন চলে গিয়েছিল? সে অনেকবার নিজের পরিবারের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করতে চেয়েছিল, কিন্তু প্রতিবার তাকে এড়িয়ে যাওয়া হয়েছে। একদিন সে সিদ্ধান্ত নিল যে সে বারহাপুরা গ্রামে যাবে, কারণ এখন সে সত্য জানতে চায়। যখন তার সরকারি গাড়ি গ্রামের সীমানায় প্রবেশ করল, তখন পুরো গ্রাম তাকে দেখার জন্য জড়ো হয়ে গেল। সেই লোকেরাই যারা কখনো তার মজা ওড়াত, আজ তার এক ঝলক পাওয়ার জন্য দাঁড়িয়েছিল। কিন্তু আদিত্যর নজর অন্য কাউকে খুঁজছিল। সে নিজের বাড়ি পৌঁছাল। তার বাবা মা তাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ল, কিন্তু তার মনে যে প্রশ্ন ছিল তা এখনও উত্তরহীন ছিল। সে সরাসরি জিজ্ঞেস করল যে কবিতা কোথায়, কিন্তু তার বড় ভাই সেই পুরনো কথাই পুনরাবৃত্তি করল যে সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। এটা শুনে তার মন আবার ভারী হয়ে গেল, কিন্তু এবার তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল, যেন সত্য অন্য কিছুই। পরের দিন সে গ্রামের পাশে তৈরি বাজার পরিদর্শনে গেল। সেখানে চারদিকে ভিড় ছিল, মানুষ নিজের কাজে ব্যস্ত ছিল, এবং সেই ভিড়ের মাঝে এক কোণে এক মহিলা ঝুঁকে আবর্জনা কুড়াচ্ছিল। তার জামাকাপড় ছেঁড়া ছিল, তার চুল এলোমেলো ছিল, এবং তার শরীর অত্যন্ত দুর্বল মনে হচ্ছিল। আদিত্যর নজর অজান্তেই তার উপর আটকে গেল। সে জানে না কেন, কিন্তু সেই মহিলার মধ্যে কিছু এমন ছিল যা তার মনোযোগ আকর্ষণ করল। সে কয়েক পা সামনে এগোল, এবং যখনই সে তার কাছে পৌঁছল, তার হৃৎস্পন্দন হঠাৎ বেড়ে গেল। সেই মহিলা ধীরে ধীরে নিজের মুখ উপরে তুলল, এবং সেই মুহূর্তেই যেন সময় থমকে গেল। সেই মুখ, যা কখনো তার জীবনের সবচেয়ে সুন্দর অংশ ছিল, আজ চেনা যাচ্ছিল না। কিন্তু তার চোখ সেই একই চোখ ছিল, যাকে সে কখনো ভুলতে পারে না। সে ছিল কবিতা। আদিত্যর পায়ের নিচ থেকে মাটি সরে গেল, তার শ্বাস আটকে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে এটা সেই কবিতা যে কখনো তার স্বপ্নের জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছিল। তার বুক ধড়ফড় করতে লাগল, তার চোখে জল ভরে এলো, কিন্তু সে কিছু বলতে পারছিল না। অন্যদিকে কবিতা তাকে দেখল, কিন্তু তার চোখে কোনো পরিচিতি ছিল না, কারণ সে কখনো কল্পনাও করেনি যে তার আদিত্য এই রূপে তার সামনে দাঁড়াবে। সে সাথে সাথে নিজের নজর নামিয়ে আবার আবর্জনা কুড়াতে লাগল, যেন সে এই পৃথিবীর কাছে কোনো আশা রাখে না।
সেই মুহূর্তে আদিত্যের ভেতরে কিছু ভেঙে গেল। তার সফলতা, তার ক্ষমতা, তার পদ সব কিছু সেই একটি দৃশ্যের সামনে ছোট মনে হতে লাগল। সে বুঝতে পারল যে তার পিছনে যে গল্প তাকে বলা হয়েছিল তা সম্পূর্ণ ছিল না। তার মনে এখন শুধুমাত্র একটাই প্রশ্ন ছিল, আসলে কবিতার এই অবস্থা কিভাবে হল? এবং সেই মুহূর্তেই সে ঠিক করে নিল যে এখন সে সত্য না জেনে থামবে না, চাই এর জন্য তাকে নিজেরই লোকজনের বিরুদ্ধে কেননা যেতে হোক। ভাগ্য অবশেষে তাদের সামনাসামনি দাঁড় করিয়েছিল, কিন্তু এখন যে সত্য সামনে আসতে চলেছিল তা তাদের জীবনকে চিরকালের জন্য বদলে দিতে চলেছিল। সেই মুহূর্তে আদিত্যের জন্য শ্বাস নেওয়াও কঠিন হয়ে গিয়েছিল। তার সামনে যে দৃশ্য ছিল তা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। সেই কবিতা, যে কখনো তার স্বপ্নকে নিজের জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল, আজ সেই রাস্তার ধারে ঝুঁকে আবর্জনা কুড়াচ্ছিল, যেন তার জীবনের কোনো মূল্যই নেই। আদিত্যের চোখে জল ভরে এলো, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, কারণ সে এখন শুধুমাত্র একজন স্বামী ছিল না, সে এই জেলার জেলা প্রশাসকও ছিল। কিন্তু সেই মুহূর্তে তার ভেতরের অফিসার নয়, বরং তার হৃদয় কথা বলছিল। তার পা নিজে থেকেই কবিতার দিকে এগিয়ে গেল। তার আশেপাশে দাঁড়ানো লোকজন এটা দেখে অবাক ছিল যে জেলা প্রশাসক একজন আবর্জনা কুড়ানো মহিলার দিকে কেন যাচ্ছেন। কবিতা নিজের কাজে ঝুঁকেছিল। সে জানত না যে তার ভাগ্য তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। আদিত্য তার সামনে গিয়ে থেমে গেল। তার গলার স্বর আটকে গেল, কিন্তু সে নিজেকে শক্ত করল এবং খুব ধীর গলায় তার নাম নিল। যখনই কবিতা এই ডাক শুনল, তার হাত কেঁপে উঠল। এই ডাক সে হাজারো বার নিজের স্বপ্নে শুনেছিল, কিন্তু সে কখনো ভাবেনি যে এটা বাস্তবে তার সামনে হবে। সে ধীরে ধীরে নিজের মুখ উপরে তুলল। তার চোখ আদিত্যর মুখের সাথে মিলল। কিছু মুহূর্তের জন্য দুজনে একে অপরের দিকে শুধু তাকিয়ে রইল। এটা সেই দৃষ্টি ছিল যাতে ৩ বছরের ব্যথা, অপেক্ষা, ভাঙন এবং অপূর্ণতা লুকিয়েছিল। কবিতার চোখে জল ভরে এলো, কিন্তু সে সাথে সাথে নিজের নজর নামিয়ে নিল, যেন সে নিজেকে তার সামনে দেখাতে লজ্জা বোধ করছে। সে নিজের মুখ লুকানোর চেষ্টা করল, কারণ সে চাইত না যে আদিত্য তাকে এই অবস্থায় দেখুক। কিন্তু আদিত্য সামনে এগিয়ে তার কাঁপতে থাকা হাত ধরে ফেলল। তার হাত খসখসে হয়ে গিয়েছিল, তাতে ঘায়ের দাগ ছিল, এবং এটা দেখে আদিত্যর হৃদয় ভেতর থেকে চিৎকার করে উঠল। তার চোখ দিয়ে জল এখন থামছিল না। আশেপাশে দাঁড়ানো লোকজন এই দৃশ্য দেখে অবাক ছিল, কারণ তারা প্রথমবারের মতো তাদের জেলা প্রশাসককে এভাবে ভেঙে পড়তে দেখেছিল। আদিত্য কাঁপা গলায় তাকে জিজ্ঞেস করল যে এইসব কিভাবে হল। কবিতা প্রথমে কিছু বলল না। তার চোখ দিয়ে জল অনবরত ঝরছিল। সে নিজের চোখের জল আটকানোর চেষ্টা করল, কিন্তু ৩ বছরের ব্যথা এখন বাইরে আসতে শুরু করেছিল। সে ধীরে ধীরে সমস্ত সত্য কথা বলল, কিভাবে তাকে মিথ্যে অভিযোগে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, কিভাবে সে প্রতিদিন রাস্তায় না খেয়ে দিন কাটিয়েছে, এবং কিভাবে সে প্রতি মুহূর্তে শুধু এটাই ভেবেছে যে কোথাও তার আদিত্যর নিজের স্বপ্ন পূরণ করছে। সে কখনো তাকে খোঁজার চেষ্টা করেনি, কারণ সে চাইত না যে তার কারণে আদিত্যর স্বপ্ন ভেঙে যাক। এটা শুনে আদিত্যর ভেতরে রাগের আগুন জ্বলে উঠল। সে বুঝতে পারল যে তার নিজেরই লোকেরা তাকে সবচেয়ে বড় ধোঁকা দিয়েছে। সে সেই সময়ে নিজের অফিসারদের ডাকল এবং কবিতাকে সম্মানের সাথে নিজের গাড়িতে বসাল। পুরো বাজারে পিনপতন নীরবতা নেমে এলো। মানুষ এটা বুঝে গিয়েছিল যে এটি কোনো সাধারণ মহিলা নয়, বরং তাদের জেলা প্রশাসকের স্ত্রী। কবিতা গাড়িতে বসেছিল। তার চোখে এখনও বিশ্বাস ছিল না যে এইসব সত্যি। সে বারবার আদিত্যর দিকে তাকাচ্ছিল, যেন সে ভয় পাচ্ছে যে কোথাও এই স্বপ্ন ভেঙে না যায়। আদিত্য তাকে নিয়ে সোজা হাসপাতালে গেল, যেখানে ডাক্তাররা তার চিকিৎসা শুরু করল। সে প্রতিটি সেই সুবিধার ব্যবস্থা করল যা তার প্রয়োজন ছিল, কিন্তু তার হৃদয়ে যে ব্যথা ছিল তার চিকিৎসা শুধুমাত্র সত্য দিয়ে হতে পারত। সেই সন্ধ্যায় আদিত্য নিজের গ্রামে পৌঁছাল। এবার তার চোখে সেই আবেগ ছিল না, বরং এক কঠোর সত্য ছিল। সে নিজের পরিবারের সামনে দাঁড়িয়ে তাদের কাছে জবাব চাইল। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যা শুনে কেউ মিথ্যে বলার সাহস করতে পারত না। তার বড় ভাই এবং ভাবির মুখের রং উড়ে গিয়েছিল। অবশেষে সত্য সামনে এলো। তারা তাদের লোভ এবং ভয়ের কারণে এসব করেছিল। এটা শুনে আদিত্যর মনে হলো যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। যে মানুষদের ওপর সে ভরসা করেছিল তারাই তার জীবনকে বরবাদ করে দিয়েছিল। সে সেই সময়ে সিদ্ধান্ত নিল যে এখন বিচার হবে। সে নিজের পদের ভুল ব্যবহার করেনি, কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা অবশ্যই নিল। তার ভাই এবং ভাবি তাদের কৃতকর্মের শাস্তি পেল। গ্রামের লোক যারা কখনো কবিতাকে খোঁটা দিত, আজ লজ্জায় তাদের নজর নামিয়ে নিচ্ছিল। কিছুদিন পর যখন কবিতা পুরোপুরি সুস্থ হয়ে গেল, তখন আদিত্য তাকে নিজের সাথে সেই গ্রামে নিয়ে এলো।
এবার সেই গ্রাম, সেই গলি, কিন্তু পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। মানুষ নিজের ঘর থেকে বেরিয়ে এলো। প্রত্যেকের নজর কবিতার উপর ছিল। কিন্তু এবার তাদের চোখে তিরস্কার নয়, বরং সম্মান ছিল। আদিত্য সবার সামনে কবিতার হাত ধরল এবং তাকে নিজের বাড়ির ভেতরে নিয়ে গেল। এটি সেই বাড়ি ছিল যা কখনো তাকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু আজ সেই বাড়ি তার সম্মান করার জন্য দাঁড়িয়েছিল। আদিত্য সবার সামনে বলল যে তার সফলতার পেছনে যদি কারো সবচেয়ে বড় অবদান থাকে, তবে সে হল কবিতা। যদি সে সেদিন নিজের গয়লা না দিত, যদি সে তার স্বপ্নের উপর বিশ্বাস না করত, তবে সে আজ এই জায়গায় থাকত না। তার কণ্ঠে গর্ব ছিল, সম্মান ছিল এবং ভালোবাসা ছিল। কবিতার চোখ দিয়ে জল ঝরছিল, কিন্তু এই জল ব্যথার নয়, বরং সম্মান এবং খুশির ছিল। সেদিন বারহাপুরা গ্রাম শুধুমাত্র একজন আইএএস অফিসারের স্বাগত জানায়নি, বরং এমন একজন নারীর সম্মান করেছিল যে নিজের ত্যাগের মাধ্যমে ইতিহাস লিখে দিয়েছে। আদিত্য কবিতার কাছে প্রতিজ্ঞা করল যে এখন তার জীবনে কখনো কোনো দুঃখ আসবে না, এবং সে প্রতিটি সেই খুশির হকদার যা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সেদিন শুধুমাত্র একজন স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে আনেনি, বরং সে সেই সম্মানকে ফিরিয়ে এনেছিল যা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। ভাগ্য তাদের আলাদা অবশ্যই করেছিল, কিন্তু তাদের ভালোবাসা, তাদের বিশ্বাস এবং তাদের ত্যাগ তাদের আবার এক করে দিয়েছিল। এবং এটাই সেই গল্পের সবচেয়ে বড় সত্য ছিল। সত্যিকারের ভালোবাসা কখনো হারে না, সে শুধু সময়ের অপেক্ষা করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নতুন গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি গল্পটি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। দেখা হবে আবার একটি নতুন এবং ইন্টারেস্টিং গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।